মধ্যপ্রাচ্যে এখন যা চলছে সেটা ইতিহাসের যে কোনো যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। বিমানবন্দর বন্ধ, আকাশপথ পুরোপুরি অচল, একের পর এক মিসাইল আর ড্রোন বিস্ফোরণ, আর এর মাঝে আটকে আছে লাখ লাখ প্রবাসী, হয়তো আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয়। এখনো কেউ জানে না বিমানবন্দরগুলো কবে খুলবে বা সামনে কি ঘটতে যাচ্ছে। তবে একটা ভালো খবর হলো যে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্তিশালী। অফিসিয়াল সূত্রগুলো জানাচ্ছে যে 137টি মিসাইল ইরানের দিক থেকে সৌদি আরবের ওপর ছোড়া হয়েছিল, যার মধ্যে 132টি ধ্বংস করা হয়েছে। 209টি ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু 195টিকে বাধা দেওয়া হয়েছে। তাই বেশিরভাগ জায়গায় যেখানে আগুন লেগেছিল তার ড্রোন বাধা দেওয়ার কারণে মিসাইল বা ড্রোনের টুকরোগুলো নিচে পড়ার ফলে হয়েছিল। এখন কেন এসব হচ্ছে, আসুন একটু বিস্তারিতভাবে এই পুরো পরিস্থিতিটি বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর পূর্ণমাত্রার সামরিক হামলা শুরু করে দিয়েছে, আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এটি কোনো একদিনের হামলা নয়। মার্কিন কর্মকর্তারা বলছেন যে এটি কয়েকদিন ধরেই চলবে। তেহরান, ইস্পাহান, কোম, কোরবানশাহ, পুরো ইরানে বোমা ফেলা হচ্ছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ডেও হামলা চালানো হয়েছে এবং এটি নিশ্চিত হয়েছে যে তিনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছে। آیت‌الله العظمی سید علی حسینی خامنه‌ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارای ইরানে এখন 40 দিনের জাতীয় শোক এবং 7 দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। খামেনি তার অফিসেই ছিলেন যখন এই হামলা হয়। এর সাথে সাথে তার মেয়ে, তার জামাতা এবং নাতনিও প্রাণ হারিয়েছেন। এছাড়াও ইরানের সেনাবাহিনীর অনেক শীর্ষ কমান্ডারও একটি প্রতিরক্ষা কাউন্সিলের মিটিংয়ে নিহত হয়েছেন। ট্রাম্প বলছেন যে মানুষগুলো সমস্ত সিদ্ধান্ত নেয় তাদের বেশিরভাগই এখন আর বেঁচে নেই, এবং তেহরানের রাস্তায় এর প্রতিক্রিয়া ছিল মিশ্র। একদিকে কিছু মানুষ উৎসব পালন করেছে, আর অন্যদিকে কিছু মানুষ কাঁদছিল। জবাবে ইরান শুধু ইসরায়েলের উপরেই নয়, বরং সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত সবার উপরেই মিসাইল ছুড়েছে। দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবুধাবিতে মিসাইলের ধ্বংসাবশেষের কারণে একজন মানুষের মৃত্যু হয়েছে। দোহাতে যুক্তরাষ্ট্রের আল উদেদ এয়ারবেজের দিকে ধোঁয়া উঠছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট বেসে সরাসরি আঘাত করেছে, যার একটি খুবই মর্মান্তিক ভিডিও সামনে এসেছে। ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি বলছে যে তারা 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই অপারেশনের নাম অপারেশন ট্রু প্রমিস 4 রাখা হয়েছে। কিন্তু হামলা শুধু সামরিক ঘাঁটিতেই নয়, বরং বেসামরিক এলাকাগুলোতেও করা হয়েছে। এর সরাসরি প্রমাণ দুবাই, কুয়েত এবং বাহরাইনে দেখা গেছে, যেখানে 5 স্টার হোটেল থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কল্পনা করুন বন্ধুরা, এই উপসাগরীয় দেশগুলোতেই লাখ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। যেখানে যেখানে মিসাইল পড়েছে সেখানেই হয়তো আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু কিংবা আপনার পরিচিত কেউ আছেন। দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন এই দেশগুলোতেই অসংখ্য বাংলাদেশি কর্মী কাজ করেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের দূতাবাসও প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, কারণ সংঘাত বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়েন সাধারণ মানুষ, বিশেষ করে বিদেশে থাকা প্রবাসীরা। বেশিরভাগ উপসাগরীয় দেশের পুরো আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে, সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। কিন্তু যদি এই হামলাগুলো পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হয় তবে এর প্রভাব আরো অনেক খারাপ হবে। বাংলাদেশ তার জ্বালানি তেলের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে। উপসাগরীয় অঞ্চল থেকেই আমাদের দেশে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানি আসে। যদি এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের তেল সরবরাহে বড় ধাক্কা লাগবে, আর তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, যার ফলে দেশে পেট্রোল, ডিজেল এবং পরিবহন খরচ বাড়বে, আর শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বেড়ে যেতে পারে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো যে ইরানে স্কুলগুলোর উপরেও হামলা করা হয়েছে। ইরানের শহর মিনাবে একটি মেয়েদের প্রাথমিক স্কুলে বোমা পড়েছে, যেখানে অন্তত 100 শিশু নিহত হয়েছে। এটি দিনের বেলায় ঘটেছে, যখন স্কুলটিতে সব শিক্ষার্থী ক্লাসে ছিল। এখানে এক ধরনের পরিহাস দেখা যায়। হামলার পর ইসরায়েলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বলা হয় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, অথচ প্রথম হামলা তারাই করেছে। এই বর্তমান পরিস্থিতির সূচনা হয় 2025 সালের ডিসেম্বর মাসে, যখন ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ধসে পড়ে। দেশটির মুদ্রার মান প্রায় 40% কমে যায় এবং খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায় প্রায় 72%।
এর ফলে ইরান জুড়ে ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ শুরু হয়, আর সেই বিক্ষোভ দমাতে গিয়ে ইরানের সরকার নিজেদের জনগণের উপরেই গুলি চালায়। অনুমান করা হয় এই দমন পীড়নের ঘটনায় 30,000-এরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেছিলেন, হেল্প ইজ অন দ্য ওয়ে। এরপর মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি শুরু হয়। তবে ফেব্রুয়ারির শুরুর দিকে মনে হচ্ছিল হয়তো পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে, এবং হামলার মাত্র একদিন আগেই ওমানের অর্থমন্ত্রী বলেছিলেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে এই শান্তি চুক্তিটি নাগালের মধ্যেই রয়েছে। কিন্তু পরের দিনই বোমার বৃষ্টি শুরু হয়ে যায়। ওয়াশিংটন পোস্টের মতে এই হামলা কয়েক মাস আগেই পরিকল্পনা করা হয়েছিল। কথিত আছে সৌদি প্রিন্স এবং ইসরায়েল বারবার ট্রাম্পকে পরিচিত করছিল এটি করার জন্য। ট্রাম্পের টুইট দেখুন এখানে। নিজেকে একদম বিশ্বের বস মনে করেছেন। ইরানি জনগণকে লিখেছেন যে হোয়েন উই ফিনিশ টেক ওভার ইওর গভর্নমেন্ট। এই স্ক্রিপ্ট 2003 সালের কথা মনে করিয়ে দেয়, যখন আমেরিকা ইরাকের উপর যুদ্ধ শুরু করেছিল। সেই যুদ্ধ 20 বছর ধরে চলেছিল, যার খরচ আমেরিকান করদাতারা দিয়েছিল এবং ক্ষতি সাধারণ মানুষের হয়েছিল। এখন এখানে ইরান ইরাকের চেয়ে 2 গুণ বেশি বড়, এবং অজুহাত দেওয়া হচ্ছে যে ইরানের স্বৈরশাসককে সরানোর জন্য, ইরানের জনগণের জন্য শান্তি এবং গণতন্ত্র আনার জন্য এসব করা হচ্ছে। To prevent this very wicked, radical dictatorship, hour of your freedom is at hand. কিন্তু দেখার বিষয় এটাই হবে যে এতে সাধারণ মানুষের লাভ হয় না ক্ষতি। অনেক মানুষদের উপর থেকে দেখলে মনে হয় যে অবশ্যই এতে লাভই হবে, কারণ একটি দেশের স্বৈরশাসককেই যে মারা হয়েছে। কিন্তু একটি বিদেশি শক্তির এভাবে হস্তক্ষেপ করা পরিস্থিতিকে খারাপ থেকে আরো খারাপ করে দিতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো গাদ্দাফি এবং সাদ্দাম হোসেন। দুজনেই খুবই নিষ্ঠুর স্বৈরশাসক ছিলেন, কিন্তু আমেরিকা যখন আক্রমণ করে এই স্বৈরশাসকদের সরিয়ে দিল, তখন এই দেশগুলো আরো অস্থিতিশীল হয়ে যায়। সাধারণ মানুষের জন্য অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়ে যায় এবং নতুন সন্ত্রাসী সংগঠন তৈরি হয়। এখন সবচেয়ে বড় ভয় এটাই যে ইরানও যেন এইভাবে অস্থিতিশীল না হয়ে যায়। আপনার কি মনে হয়, এই সংঘাত কি সত্যিই পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেবে, নাকি এখনো কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করা সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।